আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ৭ মার্চের ভাষণের গোপন তথ্য ফাঁস করলেন শেখ হাসিনা। আশ্বাসের ৩ দিনেও খালেদা জিয়ার চিকিৎসার উদ্যোগ নেই। সকালে শপথ, বিকালে বহিষ্কার সুলতান মনসুর। ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন হিরো আলম। ফের ২ কাশ্মীরের উপর উগ্রপন্থী হিন্দু সন্ত্রাসীদের নির্মমতা। আবারও প্রমাণিত হলো ভারতীয় মিডিয়ার মিথ্যাচার। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ৭ মার্চের ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭ মার্চের আলোচনা সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। শেখ হাসিনা বলেন, ৭ মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমার মা। ওই দিন সকাল থেকে অনেক নেতা অনেক পরামর্শ দিয়েছেন, অনেকে চিরকুট রেখে গেছেন। দুপুরে খাবারের পর মা আব্বাকে বললেন, আপনাকে একটু রেস্ট নিতে হবে। তখন আব্বাকে বেডরুমে নিয়ে গেলেন। 15 মিনিট রেস্ট নেন। সে সময় মা আব্বাকে বলেছিলেন, অনেকে অনেক কথা বলেছে, আজকে তুমি তোমার মন যা বলবে তাই বলবা, কারণ তোমার এই ভাষণের উপর বাঙালির ভাগ্য নির্ধারণ হবে। তুমি যা ভালো মনে করবে তাই বলবে। এই ভাষণের আবেদন কখনোই ফুরাবে না। এই ভাষণ যুগ যুগ ধরে থাকবে। এই ভাষণ এখনো আমাদের প্রেরণা যোগায়। এজন্যই এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। যারা একসময় এটাকে নিষিদ্ধ করেছে, ধীরে ধীরে তারা আস্থা করেই যাবে। তিনি বলেন, পাকিস্তানি গোয়েন্দাদের গণ অভ্যুত্থানের রিপোর্ট সংগ্রহ করেছি। এটা 14 খণ্ডে বের হবে। এ থেকে আপনারা সবাই জানবেন। বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস জানার জন্য এই বই যথেষ্ট হবে। প্রধানমন্ত্রী বলেন, অসহযোগ আন্দোলনটা যদি দেখেন, পৃথিবীর কেউ এমন অসহযোগ আন্দোলন করতে পারেনি। এমনকি ইয়াহিয়া খান বাংলাদেশে আসলে বাঙালি বাবুর্চিও রান্না করেনি। ৩২ নম্বর থেকে ফোন আসার পর রান্না করেন। কাজেই আপনারা বুঝতে পারেন জাতির পিতার নেতৃত্বে বাঙালি কতটা ঐক্যবদ্ধ ছিল। আমাদের বিজয়ের পর মাত্র ৩.৫ বছর বঙ্গবন্ধু সময় পেয়েছিলেন। এরপর আমাদের জীবনে অমানিসার অন্ধকার নেমে আসে। এমনকি এই ৭ মার্চের ভাষণ ও সম্প্রচার বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দেন। অপরদিকে আদালতের নির্দেশনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের ৩ দিন অতিবাহিত হলেও এখনো কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকাল 11:30টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, আমাদের দলের সিনিয়র নেতারা গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দেশনেত্রীর পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার জন্য দ্রুত ভর্তি করার আহ্বান জানিয়েছিলেন। অত্যন্ত পরিতাপ নিয়ে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন কারাবন্দী খালেদা জিয়াকে শিগগিরই বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা করা হবে। তার আগের দিন নিম্ন আদালত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর 3 দিন চলে গেছে, কিন্তু কোনো উদ্যোগ নেই। আদালতের নির্দেশ ও মন্ত্রীর প্রতিশ্রুতির এখনো কার্যকর হয়নি। অন্যদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়া সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। বৃহস্পতিবার বিকালে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সংবাদ সম্মেলনে জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শ বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো। মোস্তফা মহসিন মন্টু আরো বলেন, একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলভীবাজার 2 আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তিনি ভোটে জয়ী হন, তখন আমরা তাকে স্বাগতও জানিয়েছিলাম। তিনি বলেন, 30 ডিসেম্বর তামাশার নির্বাচনের ফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম। সেই সিদ্ধান্তের কথা সুলতান মনসুরকে জানানো হয়। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত কোনো প্রতিনিধির শপথ না নিলেও সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাই গণফোরাম তাকে দল থেকে বহিষ্কার করছে। তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো। গণফোরাম সাধারণ সম্পাদক জানান, সুলতান মনসুরের বহিষ্কারের চিঠি স্পিকার বরাবর পাঠানো হবে। সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল বহিষ্কার করায় সংবিধান অনুযায়ী সুলতান মনসুর সংসদ সদস্য থাকতে পারবেন না। মোস্তফা মহসিন মন্টু আরো জানান,
গণফোরামের অপর নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন না। প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয় এই ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। অথচ তার দলের একজন প্রতিনিধি ঐক্যফ্রন্ট ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন। এ নিয়ে জোট নেতাদের চাপে আছেন ডক্টর কামাল। তাই এ বিষয়ে দেরি না করে গণফোরামে দ্রুত সিদ্ধান্ত নিল। এদিকে এ সময়ের জনপ্রিয় আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাদিয়া বেগম সুমি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমি তার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করেন। মঙ্গলবার রাতে হিরো আলমের নির্যাতনের শিকার হয়ে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্ত্রী সাদিয়া বেগম সুমি অভিযোগ করেন, শুনেছেন হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে তিনি স্ত্রী সন্তানের খোঁজ রাখেন না এবং সংসারের কোনো খরচ দেন না। এই প্রসঙ্গে কথা বললেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এছাড়া রাতে বিছানায় শুয়ে হিরো আলম অন্য নারীর সঙ্গে মোবাইলে কথা বলেন বলে অভিযোগ করেছেন সুমি। এই ঘটনায় সুমির বাবা সাইফুল ইসলাম বুধবার দুপুরে সদর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ আমলে নিয়ে ওই দিন রাত 10:15টার দিকে হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হিরো আলমকে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহিম জানান, বুধবার রাত 10:30টার দিকে হিরো আলম নিজেই থানায় আসেন। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করেছে এমন অভিযোগ করেন তিনি। তবে তার অভিযোগের কোনো সত্যতা মেলেনি। পরে তার শ্বশুরের দায়ের করা মামলায় থানাতেই তাকে গ্রেফতার দেখানো হয়। আজ হিরো আলমকে আদালতে হাজির করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। অন্যদিকে কাশ্মীরিদের উপর হামলা অব্যাহত রয়েছে ভারতে। দেশটির উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে কাশ্মীরি নাগরিকদের প্রকাশ্যে মারধর করেছে হিন্দু উগ্রপন্থীরা। শুধুমাত্র কাশ্মীরি হওয়ার অপরাধে হেনস্থার শিকার হতে হয়েছে ব্যবসায়ী দুজন কাশ্মীরি নাগরিকের। কাশ্মীরি ওই দুই বাসিন্দা দীর্ঘদিন ধরে লখনৌতে ফল ব্যবসা করেন। মারধরের ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেক্কারজনক এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এনডিটিভির খবরে বলা হয়, বুধবার বিকেল 5টার দিকে লখনৌর ডালিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে একজনকে বলতে শোনা যাচ্ছে, ওই দুই ব্যবসায়ীকে মারা হচ্ছে কারণ তারা কাশ্মীরের বাসিন্দা। আক্রমণকারীদের মধ্যে গেরুয়া রঙের কুর্তা পরিহিত দুজনই বেশ পিটিয়েছে তাদের। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় চাদর বিছিয়ে ফলের পসরা সাজিয়ে বসা দুই ব্যক্তিকে মারধর করছিল বিশ্ব হিন্দু দলের সদস্যরা। এক হামলাকারী লাঠি নিয়ে বেদম পিটাচ্ছিলেন দুজনকে। তখন কাশ্মীরি একজন হাত দিয়ে নিজের মাথা ঢেকে তাকে আর না মারার আকুতি জানাচ্ছিলেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, এক কাশ্মীরি তার ফলের দোকান গুটিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে চাইলেও তার কাছে আধার কার্ড চাইছিল গেরুয়া রঙের জামা পরিহিত অপর আক্রমণকারী। লখনৌর আলোচিত এই ঘটনার পর শান্তি বিনষ্ট করার অভিযোগে হযরতগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ একজনকে আটক করেছে। তবে ঘটনার মূল আসামি বিশ্ব হিন্দু দলের সভাপতি এখনো গ্রেফতার করা হয়নি। উল্টো তারা ফেসবুকে মুসলমান ও কাশ্মীরের বিরুদ্ধে নিয়মিত উস্কানিমূলক পোস্ট দিয়ে যাচ্ছে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এনডিটিভিকে দুই কাশ্মীরের পেটানো নিয়ে প্রকাশিত প্রতিবেদনের টুইটারে শেয়ার করে লেখেন, কাশ্মীরে ভারত সম্পর্কে ভালো ধারণা নষ্ট করতে এই ভিডিওর চেয়ে ক্ষতিকর আর কিছুই হতে পারে না। এভাবেই আরএসএস বজরং দলের মাস্তানদের দিয়ে কাশ্মীরদের রাস্তায় রাস্তায় মারতে থাকুন এবং তারপর অটুট অং চেতনা বিক্রির চেষ্টা করুন। এভাবে তো চলতে পারে না। কাশ্মীরি নাগরিকদের ভারতে বিভিন্ন এলাকায় মারধরের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। পুলওয়ামা হামলার পর থেকেই দেশটির বিভিন্ন প্রদেশে হেনস্থার শিকার হচ্ছেন কাশ্মীরিরা। বাদ যায়নি পশ্চিমবঙ্গ। এদিকে জম্মু কাশ্মীরের পুলওয়ামা হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর 49 জন সদস্য নিহতের জেরে কাশ্মীরদের উপর হামলা ও জনরোষ ঠেকানোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকার সহ 10 রাজ্যকে গত 22 ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে 10টি রাজ্যকে এই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব এবং মহারাষ্ট্র। অপরদিকে মৌলিক নিয়মগুলো ভঙ্গ করছে তার প্রমাণ মিলল আবারও যখন কিনা পাকিস্তান বিমান বাহিনীর পাইলট শাহাজ উদ্দিনের নিহত হবার ঘটনাটি স্রেফ গুঞ্জন হিসেবে প্রতীয়মান হলো। ভারতীয় গণমাধ্যম যে ভারত পাকিস্তান উভয় দেশের জনগণকে
ঘোল খাওয়াতে সংবাদ প্রকাশে ভারতের জনপ্রিয় সংবাদ সংস্থা ফার্স্ট পোস্ট তাদের ওয়েবসাইটে গত বুধবার একটি বিতর্কিত সংবাদ প্রকাশ করে, যেখানে বলা হয় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানের সাথে পাকিস্তানের F-16 এর ডগ ফাইটে F-16 এর পাইলট শাহাজউদ্দিন নিহত হয়েছে। সংবাদটি দাবি করা হয় ভারতীয় যুদ্ধ বিমানের সাথে ডগ ফাইটের এক পর্যায়ে পাকিস্তানি F-16টি খাইবার পখতুনখাওয়ার নওশেরা সিটির কাছে ভূপাতিত হয়। পরে স্থানীয় পাকিস্তানি জনগণ বিমানটির পাইলট শাহাজউদ্দিনকে ভারতীয় ভেবে হত্যা করে। ফার্স্ট পোস্ট পত্রিকাটি আরো দাবি করে নিহত শাহাজউদ্দিন পাকিস্তান বিমান বাহিনীর এয়ার মার্শাল ওয়াসিম উদ্দিনের সন্তান। খবরটি প্রকাশ হওয়ার পর বেশ কিছু সময় পরে হাদিয়া নামক একজন পাকিস্তানি নাগরিক, যিনি পাকিস্তান বিমান বাহিনীর উল্লেখিত কর্মকর্তা ওয়াসিম উদ্দিনের পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, ফার্স্ট পোস্ট এর করা খবরটি একেবারেই বানোয়াট এবং ভিত্তিহীন। ওয়াসিম উদ্দিন পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন একথা সত্য, কিন্তু তিনি অবসরে গেছেন অনেক বছর হয়ে গেছে। এমনকি তিনি যে পদে পাকিস্তান বিমান বাহিনীতে আছেন বলে দাবি করা হয়েছে সেটাও মিথ্যা। প্রকৃতপক্ষে ওয়াসিম উদ্দিন ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ, অথচ ভারতীয় পত্রিকা ফার্স্ট পোস্টে বলা হয় তিনি একজন এয়ার মার্শাল, এবং সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে তার কোনো সন্তানই পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।